ভয়ঙ্কর সিরিয়াল কিলার যে একে একে ৫টি খুন করে, কিন্তু সেই খুনগুলো সে পুলিশের কাছ থেকে একেবারেই আড়াল করার চেষ্টা করে না, বরং সেই খুনগুলো যে সেই করেছে তারও একটা প্রমাণ রেখে যায়। প্রত্যেকটা লাশের পাশেই সে একটি স্পেসিফিক স্টিকার লাগিয়ে দিয়ে যায়, যাতে করে পুলিশ বুঝতে পারে এই খুনগুলো সেই করেছে। কিন্তু কেন? এই খুনের পেছনে যে কারণটা রয়েছে সেটা আপনাকে নাড়িয়ে দেবে। তো শেষ পর্যন্ত এই সিরিয়াল কিলারের কি হয়েছিল আর কেনই বা এই খুনগুলো করছে, সেটাই আজ আমরা দেখতে পাবো। এই অন্যরকম সিরিয়াল কিলারের মুভিটি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি প্রিন্সেস আরোরা। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে সিওলের সবথেকে বড় একটা শপিং মল দেখানো হয়, আর সেখানেরই একটি ওয়াশরুমে একজন মহিলা তারই ছোট্ট এক মেয়েকে প্রচণ্ড নির্মমভাবে মারধর করছিল। আসলে এই মেয়েটি তার আপন নয়, সৎ মেয়ে, আর এই জন্য সে তার সৎ মেয়েকে সেখানে প্রচণ্ড মারধর করে কোনো দয়ামায়া ছাড়াই। ঠিক তখনই ওয়াশরুমে থাকা আরও একজন মহিলা সেটা দেখছিল, আর একটু পরেই সেই মহিলা তার সৎ মেয়েকে টানতে টানতে ওয়াশরুমের ভেতরে নিয়ে যায়। মেয়েটিও সেই মহিলার দিকে তাকিয়ে তাকে বাঁচানোর আশায় অসহায়ের মতো সিনার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সিনারও কিছু করার ছিল না। সেই মহিলাটি তার সৎ মেয়েকে ওয়াশরুমের ভেতরে নিয়ে যেয়ে প্রচণ্ড মারধর করে, আর একটা সময় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপরে ওয়াশরুমের ভেতরে বসেই সে কার সাথে কথা বলছিল আর হাসছিল। এরপরে সিনা মেয়েটিকে শান্ত করে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর এরপরেই ওয়াশরুম থেকে বাকি মহিলারা যখন চলে যায় তখন ধীরে ধীরে সিনা সেই ওয়াশরুমের সামনে একটা আন্ডার কনস্ট্রাকশনের বোর্ড লাগিয়ে দেয় যাতে ভেতরে কেউ না আসে। আর এরপরে সিনা সেই ওয়াশরুমের দরজা ভেঙে সেই মহিলাকে সরু একটি রড দিয়ে বারবার আঘাত করতে করতে তাকে সেখানেই মেরে ফেলে। কিছুক্ষণ পরে মলের ভেতরে হওয়া সেই মার্ডারের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ সেখানে চলে আসে ইনভেস্টিগেশন করার জন্য, আর এই ইনভেস্টিগেশনের দায়িত্বে পড়ে ডিটেকটিভ সিয়নের উপরে। যদিও সিয়ং বেশি দিন আর ডিটেকটিভ হিসেবে নেই, কারণ কিছুদিন পরে সে তার চাকরি থেকে রিটায়ার নিয়ে একজন পাদ্রী হবেন। অন্যদিকে সিয়নের ডিটেকটিভ হচ্ছে জিউন, যে একেবারে ইয়াং, রিসেন্টলি সে চাকরিতে জয়েন করেছে। সিয়ন আর জিউন লাশ এবং তার আশেপাশের জায়গাটা খুব ভালো করে দেখে। তখনই তারা দেখতে পায় টিস্যু পেপার রাখার যে জায়গাটা তার ঠিক পাশেই প্রিন্সেস আরোরা কার্টুনের একটি স্টিকার লাগানো। তারা প্রথমে এই বিষয়টা নিয়ে তেমন কোনো গুরুত্ব দেয় না, কারণ লেডিস টয়লেট, অনেক সময় বাচ্চারাও আসে, তাই এখানে স্টিকার লাগানো থাকতেই পারে। এদিকে সেই খুনি সিনাকে একটি কারের শোরুমে সেলস এক্সিকিউটিভ হিসেবে দেখা যায়। এদিকে সিয়ন এবং জিয়ন তারা এই কেসটা নিয়ে আলোচনা করছিল। লেডিস টয়লেটে একজন মহিলাকে এত নৃশংসভাবে খুন করার পেছনে কি মোটিভ থাকতে পারে। ডিটেকটিভ চিফ এটা নিয়ে একটু বিরক্ত, কারণ পুলিশ এখনও এই ব্যাপারে কিছুই করতে পারেনি। এদিকে সিয়ন সেই ছোট্ট মেয়েটার সাথে কথা বলতে আসে। সিয়ন তাকে জিজ্ঞেস করে তার সৎমাকে কি খুন করেছে সেটা কি সে দেখেছে। ছোট্ট মেয়েটি বলে সেটা সে দেখেনি, কিন্তু তার কাছে মনে হয় ওই মহিলাই তার সৎমাকে খুন করেছে। সিয়ন জিজ্ঞেস করে কোন মহিলা, সে দেখতে কেমন। বাচ্চা মেয়েটি বলে সেই মহিলাটি তাকে অনেক আদর করেছিল। এছাড়া তার সৎমা যখন তাকে প্রচণ্ড মেরেছিল তখন সেই মহিলাই সেই তাকে সান্ত্বনা দিয়েছিল। এছাড়া তাকে একটা ম্যাজিক স্টিকও দেয়, আর এরপরেই তাকে ওয়াশরুম থেকে বের করে দেয়। আর এরপরে সেই মহিলা একাই সেই ওয়াশরুমের ভেতরে আসে। এরপরে কি হয়েছে আমি জানি না। সিয়ং অবশেষে একটা ক্লু পায়, যার ফলে সাথে সাথে সেই সিওল শপিং মলের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সেখানে তারা এমন একজন মহিলাকে খুঁজে বেড়াচ্ছিল যার হাতে ম্যাজিক স্টিক ছিল। অবশেষে সিয়ং সেই মহিলাকে খুঁজে পায়। সিনাকে দেখে মনে হচ্ছিল সে সিয়নকে কিছু একটা মেসেজ দিতে যাচ্ছে। অন্যদিকে সিয়ন সিনাকে দেখার পরে অবাক হয়ে যায়, কিন্তু কেন সেটার উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে। এদিকে সিনাকে দেখা যায় তার ধনী বান্ধবী ডোনার সাথে বিউটি পার্লারে আসে, আর সেখানে দেখা যায় ডোনা কিছু খাবার অর্ডার করেছিল, কিন্তু সেই ফুড ডেলিভারি মহিলা খাবারটা আনতে একটু লেট করে ফেলেছিল, যার ফলে ডোনা তার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে, এমনকি তাকে মাপ চাইতে পর্যন্ত বাধ্য করে। সিনার এতে প্রচণ্ড খারাপ লাগে, কিন্তু সিনা সেখানে কিছুই বলে না। এরপরে ডোনা সেখান থেকে বের হয়ে তার বয়ফ্রেন্ড পার্কের সাথে দেখা করে, যেখানে সিনাও আসে। ডোনা পার্কের সাথে সিনার পরিচয় করিয়ে দেয়। তখনই ডোনা দেখতে পায় পার্কের নজর সিনার দিকে, কারণ পার্কের কাছে সিনাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। আর এতে ডোনা ইনসিকিউর ফিল করে, আর এই জন্য সে তাড়াতাড়ি সেখান থেকে কথা ঘুরিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পরে সিনা কিছু একটা ভাবে। এরপরেই রাতের বেলা সিনাকে একা একাই কাঁদতে দেখা যায় বাথটবে বসে। আসলে তার ছোট্ট মেয়ে মুন যে মারা গেছে তার কথা ভেবেই সিনা কান্না করছিল। পরের দিন সিনা চলে যায় মাসাজ পার্লারে, আর সেখানকার মেয়েটি সিনার মুখে একটি ফেস প্যাক লাগানোর পরে সে চলে যায় খাবার খাওয়ার জন্য।
এদিকে পাশের রুমে সিনার সাথে ডোনাও ছিল, যার মুখে একই রকমভাবে ফেস প্যাক লাগানো ছিল। এরপরেই দেখা যায় সিনার সুযোগ বুঝে ডোনার রুমে চলে আসে আর প্রথমেই পলির্যাপ দিয়ে তার হাতটা বেঁধে নেয়। যেহেতু ডোনার মুখ ফেস প্যাক দিয়ে ঢাকা ছিল, তাই সে ভেবেছে এই কাজটা হয়তোবা মেয়েই করছে কোনো একটা কারণে। কিন্তু যখন ডোনা বুঝতে পারে যে তার হাত বেঁধে ফেলা হয়েছে এবং তার মুখের ভেতরেও কিছু একটা ঢালা হচ্ছে, তখন সে বুঝতে পারে এবং সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সিনা তাকে উঠতে দেয় না, তার উপরে বসে তাকে জোর করে সেখানে আটকে রাখে। আসলে সিনা ডোনার নাকের জায়গাটাও ফেস প্লাস্টার দিয়ে আটকে দেয়, যার ফলে ডোনা কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। আর একটা সময় শ্বাস নিতে না পেরেই সেখানে ছটফট করতে করতে ডোনা মারা যায়। কিছুক্ষণ পরে মাসাজ পার্লারের সেই মেয়েটি যখন ডোনার রুমে আসে, সে ডোনাকে মৃত দেখতে পায়। সে চিৎকার করে ওঠে। অন্যদিকে পাশের রুমে থাকা সিনা তখনও মাসাজ নিচ্ছিল, আর সেই মেয়েটির চিৎকার শুনে সে বুঝতে পারে ডোনা মারা গেছে। আর এরপরে সে ধীরে ধীরে সেখান থেকে উঠে চলে যায়। একটু পরে সেই মাসাজ পার্লার থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে চলে আসে। জিয়ন সেই মেয়ে দুটোকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে জিয়ন ভেবে নেয় সেই মেয়ে দুটো হয়তোবা ভুলবশত ফেস প্লাস্টার ডোনার নাকের ভেতরে দিয়ে দিয়েছিল, যার ফলে শ্বাস নিতে না পেরেই তার মৃত্যু হয়েছে। কিন্তু মেয়েটি বলে তার এমন কোনো ভুল হয়নি। যদি ভুল হতোই তাহলে সে মেয়েটির হাত কেন পলি দিয়ে ওইভাবে বেঁধে ফেলবে। সিয়ন সেটা জানার পরে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কেউ ডোনাকে মেরে ফেলার জন্য এসেছিল, তাই জায়গাটা সে ভালো করে দেখে। আর তখনই মাসাজ ব্যাডের নিচে সেই প্রিন্সেস আরোরা কার্টুনের স্টিকারটি দেখতে পায়। এটা দেখে ভাবনায় পড়ে যায় সিয়ন। সে ভাবতে থাকে এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনেও রয়েছে কোনো রহস্য। এরপরে জিয়ন এবং সিয়ন তারা দুজনে মিলেই ডোনার ফোন চেক করে, আর সেখান থেকে তারা জানতে পারে ডোনার সাথে পার্কের বেশ কয়েকদিন ধরেই ডেট চলছিল। তারা পার্কের সাথে দেখা করতে যায়, কিন্তু পার্ক ছিল বিশাল ধনী এক ব্যবসায়ী, আর তার প্রভাব ছিল অনেক বিশাল। তাছাড়া পুলিশ কমিশনারের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল, যার ফলে সে ডোনার মার্ডার কেসে কোনো রকম সাহায্য করার পরিবর্তে সিয়ন আর জিয়নকে ধমকি দেয় যেন দ্বিতীয়বার এখানে এসে তাকে বিরক্ত না করে। সিয়ন আর জিয়ন দুজনে মিলে তখন পার্কের স্ত্রীর সাথে কথা বলে। সে বলে ডোনার যখন খুন হয়েছে ওই সময়টাতে পার্ক অফিসেই ছিল, মিটিং ছিল একটা, সেটারও প্রমাণ রয়েছে, যার ফলে পার্কের সাসপেক্ট লিস্ট থেকে বাদ দিয়ে দেয় সিয়ন এবং জিয়ন। এরপরেই পোস্টমর্টম ডক্টর সিয়ন আর জিয়নকে ডেকে ডোনার লাশটা দেখায়, যার পায়ের তালুতে সেই প্রিন্সেস আরোরার একটা স্টিকার লাগানো ছিল। জিয়ন এবার কোনোভাবেই এই বিষয়টাকে আর কাকতালীয় বিষয় হিসেবে মানতে নারাজ। জিয়ন মনে করে শপিং মলে সেই মার্ডারের সাথে ডোনার মার্ডারের অবশ্যই কোনো কানেকশন রয়েছে। এদিকে স্বার্থপর পার্কের ডোনার মৃত্যুতে কোনো কিছু যায় আসে না। সে সিনাকে ডেট করতে শুরু করে, আর সিনাও তার সাথে চলে আসে। পার্ক সিনাকে নিয়ে তার সিক্রেট অ্যাপার্টমেন্টে চলে আসে, আর সেখানে পার্ক নেশায় বুঁদ হয়েছিল। তার উদ্দেশ্য ছিল সে সিনার সাথে ঘনিষ্ঠ হবে। সিনাও তাতে বাধা দেয় না। সিনা এরপরে পার্কে তার ব্যাগ থেকে একটা লিকুইড বের করে দেয়। পার্ক জিজ্ঞেস করে সেটা কিসের লিকুইড। সিনা বলে এটা পান করলে তার পারফরমেন্স কয়েক গুণ বেড়ে যাবে। মিডল এজ পার্ক সিনার কথা বিশ্বাস করে নেয় এবং তার কথা বিশ্বাস করে পুরো লিকুইডটাই সে শেষ করে ফেলে। লিকুইড পান করার একটু পরে পার্কের অবস্থা খারাপ হতে থাকে। একটা সময় তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ধীরে ধীরে পার্ক মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। পার্ক বুঝে যায় সিনা সেই লিকুইডের সাথে তাকে বিষ খাইয়েছে। এদিকে সিনাকে দেখা যায় সেখানে একটা ক্যাসেট প্লেয়ার চালাতে, আর সেখানে ছোট্ট একটা মেয়ে গান গাইছিল। সিনা এরপরে পার্কের গলায় পাড়া দিয়ে রাখে আর বলে আমি চাই তুমি এই গানটা শুনতে শুনতে মারা যাও, এটা আমার একটা ইচ্ছে। পার্ক একটু পরেই মারা যায়। সিনা সেখান থেকে চলে আসে। পার্কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পুলিশ সেখানে চলে আসে। আসার পরেই সে দেখতে পায় পার্কের কপালের ভেতরেও সেই প্রিন্সেস আরোরার স্টিকার লাগানো রয়েছে। সিয়ন আর জিয়নের মধ্যে আর কোনো সন্দেহ থাকে না যে এই তিনটা মার্ডারের মধ্যে কোনো কানেকশন রয়েছে। হয়তোবা একই জন করেছে, আর হয়তোবা সে একজন সিরিয়াল কিলার। পুলিশের সেখানে একটি মিটিং করে। তারা বুঝতে পারে যে এই তিনটা মার্ডারের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সম্পর্কটা কি, আর এটা যদি কোনো সিরিয়াল কিলিং হয় তাহলে সিরিয়াল কিলার ভিকটিমদের কিভাবে চুজ করছে সেই বিষয়ে পুলিশের কাছে কোনো ক্লু নেই। অন্যদিকে যেহেতু একের পর এক মার্ডার হচ্ছিল, এছাড়া পুলিশ কমিশনারের বন্ধু পার্কেরও খুন হয়ে গেল, তাই পুলিশ কমিশনার এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। পরের দিন সিয়ন সেই কার শোরুমে আসে সিনার সাথে দেখা করতে। সিয়নকে দেখে সিনা অবাক হয়ে যায়, আর তখনই আমরা জানতে পারি সিয়ন এবং সিনা দুজনে হাজব্যান্ড ওয়াইফ ছিল, কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের কারণটা হচ্ছে সিয়ন অনেক বেশি কাজ পাগল মানুষ। কাজের জন্য সে তার পরিবারকে একেবারেই সময় দিতে পারত না। এই জন্য সিনা তার কাছ থেকে আলাদা হয়ে যায়, আর ডিভোর্সের পরে তার ছোট্ট মেয়ে মুন তার কাছেই ছিল। সেখানে তারা দুজনে কথা বলে।
সেখানে সিউন শিনাকে বলে সে তার চাকরি ছেড়ে দেবে এবং একজন পাদ্রী হবে, কিন্তু শিনা এতে একেবারেই খুশি হচ্ছিল না। সে বলে যে মানুষ নিজের পরিবারকেই কখনো বুঝতে পারেনি, সে মানুষকে কি শিক্ষা দেবে, কি পরামর্শ দেবে। এছাড়া সে সিউনকে বলে তাদের ছোট্ট মেয়ে মনের জন্য প্রার্থনা করার জন্য। এরপরে সিউন শিনাকে জিজ্ঞেস করে সেই দিন শপিং মলে সে কি করছিল, কিন্তু শিনা সরাসরি কোনো উত্তর দেয় না, কথা ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সিউন দেখতে পায় সেখান থেকে যাবার আগে শিনা তার হাতকড়াটা খুব সন্তর্পণে চুরি করে নিয়ে গেছে। এতে সিউনের সন্দেহটা আরও বেড়ে যায় শিনার প্রতি, আর এই জন্য সে তার একজন পরিচিত চোরকে ডাকে, আর সেই চোরের সাহায্যে শিনার ঘরের তালা খুলে শিনার ঘরটা সে সার্চ করে। সিউন রুম সার্চ করে কিছুই পায় না, কিন্তু একটা সময় সে মুনের রুমটা দেখতে পায়। তার ছোট্ট মেয়ে মুনের রুমটা দেখার পরে সে ইমোশনাল হয়ে পড়ে। মুনের কথা তার অনেক বেশি মনে পড়তে থাকে। সেখানে বসে সে মুনকে নিয়ে ভাবছিল, আর ঠিক ওই সময়টাতে তার চোখ পড়ে টেবিলে রাখা একটা মেনুর দিকে, যেটা একটা বারবিকিউ হোটেলের মেনু ছিল। তখনই দেখা যায় ঠিক ওই বারবিকিউ হোটেলে শিনাকে দেখা যায়, যেখানে সেই হোটেলের মালিক টনির সাথে শিনা কথা বলছিল। শিনা আর টনির কথা থেকে বোঝা যাচ্ছিল তারা অনেকটা কাছে চলে এসেছে কথা বলতে বলতে। সিউনও সন্দেহ করে সেখানে চলে আসে আর শিনাকে টনির সাথে কথা বলতে দেখে। তার একটু খারাপ লাগে, কিন্তু তার কিছুই করার নেই, এখন তাদের ডিভোর্স হয়ে গেছে। এছাড়া শিনাকে সে সন্দেহের চোখেও দেখে, কিন্তু শিনা যে এই খুনগুলো করছে তার কোনো মোটিভ তার কাছে নেই, আর এই জন্য সিউন সেখান থেকে চলে আসে। পরদিন সকালবেলাতে খুব ভোরে শিনা বের হয় আর সেখানে একজন ট্যাক্সি ক্যাব ড্রাইভারকে বলে কোথাও যাবার জন্য, কিন্তু সেই ক্যাব ড্রাইভার যাবে না, কারণ তার অন্য একটা জায়গায় ট্রিপ ছিল। শিনা তাকে অনেক রিকোয়েস্ট করে। অবশেষে বেশি টাকা দিয়ে শিনা তার ক্যাবে উঠে পড়ে। শিনা আর ক্যাব ড্রাইভার তাদের গন্তব্যে যেতে শুরু করে। শিনা মাঝপথেই ক্যাব ড্রাইভারকে বলে, ধরুন আপনার ক্যাবে ছোট্ট একটা মেয়ে উঠল, আপনারা যখন যাচ্ছিলেন তখন সেই ছোট্ট মেয়েটা আপনাকে বলল তাকে ভাড়া দেবার মতো তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তখন আপনি কি করবেন? ছোট্ট মেয়েটাকে তার বাড়িতে পৌঁছে দেবেন, নাকি তাকে মাঝপথে অন্ধকার জায়গায় ফেলে দিয়ে চলে যাবেন? কথাটা শুনে হঠাৎ করে ক্যাবটা থামিয়ে দেয় ক্যাব ড্রাইভার আর শিনার দিকে তাকায়। সেই ক্যাব ড্রাইভার প্রচণ্ড রেগে যায় আর শিনাকে তাড়াতাড়ি তার ক্যাব থেকে নামতে বলে। শিনা যখন নামছিল না সে তাকে জোর করে নামানোর চেষ্টা করে, আর তখনই শিনা তাকে ইলেকট্রিক শক দিয়ে সেখানে অজ্ঞান করে দেয়। আর এরপরে শিনা সেই ক্যাব ড্রাইভারের মুখে পলিব্যাগ বেঁধে দেয় যাতে সে শ্বাস নিতে না পারে, আর এরপরে হাত করার সাহায্যে তার হাত দুটো স্টিয়ারিং হুইলের সাথে আটকে দেয়। এরপরে সেই গাড়িটা বড় একটা সিঁড়ির সামনে এনে ধীরে ধীরে ফেলে দেয়, যার ফলে সেখানে হওয়া অ্যাক্সিডেন্ট এবং পলির ভেতরে থেকে শ্বাস না নিতে পারার কারণে সেই ক্যাব ড্রাইভার সেখানেই মারা যায়। আর এই মৃত্যুটা দেখার পরে বোঝা যাচ্ছিল শিনার মেয়ে মনের স্বাভাবিক মৃত্যু হয়নি। মনের এমন কোনোভাবে মৃত্যু হয়েছিল যেটা তার হবার কথা ছিল না, যার জন্য কয়েকজন লোক দায়ী ছিল, আর হয়তোবা শিনা সেটারই প্রতিশোধ নিচ্ছিল। কিন্তু মোনার মৃত্যুর সাথে কি সেই সৎ মা ডোনা আর পার্ক তারাও জড়িত? সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে। ঘটনাস্থলে পুলিশ চলে আসে। সিউন আর জিউন তারা সেই ক্যাবটাকে ভালো করে পরীক্ষা করে। তখনই তারা সেখানে একটা ক্যাসেট দেখতে পায়, যেটার ভেতরও ঠিক একই রকমভাবে প্রিন্সেস আরোরার স্টিকার লাগানো ছিল। আর সেই ক্যাসেটটা প্লে করতেই সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গান গাইছিল। সিউন বুঝতে পারে এই গানটা গেয়েছিল তার ছোট্ট মেয়ে মন। আর তখন সিউন একেবারে নিশ্চিত হয়ে যায় এই খুনগুলো আর কেউ নয়, শিনা খুন করছে। তাই শিনাকে তাড়াতাড়ি সে কল করে, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল। এদিকে শিনাকে দেখা যায় সে বৃষ্টিতে দাঁড়িয়ে ক্যাবের জন্য অপেক্ষা করছিল। ঠিক ওই রাস্তা দিয়ে ওই সময়টাতে বারবিকিউ হোটেলের মালিক টনি তার ভ্যান নিয়ে যাচ্ছিল। শিনাকে দেখে সে গাড়ি থামায়। শিনা বলে সে ক্যাবের জন্য অপেক্ষা করছিল। টনি বলে সে তাকে চাইলেই লিফট দিতে পারে। শিনাও এতে রাজি হয়ে যায়। এরপরে টনি দেখা যায় শিনাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে নির্জন একটা রাস্তায় নিয়ে আসে এবং তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, তার সাথে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়। অন্যদিকে শিনাও এতে কোনো বাধা দেয় না, যার ফলে টনি গ্রিন সিগন্যাল পেয়ে যায়। আর একটা সময় সুযোগ পেয়ে সেখানে কস্টেপ দিয়ে শিনা টনির হাত পা মুখ বেঁধে দেয়। টনি বুঝতে পারে না শিনা তার সাথে এমনটা কেন করলো। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে শিনা তাকে বন্দি বানিয়ে ফেলেছে। আর এরপরেই সেখানে সে একটা কেচি বের করে, আর সেই কেচি দিয়ে সে টনির গোপন অঙ্গই কেটে দেয়। তীব্র ব্যথায় কাতরাতে থাকে টনি, কিন্তু তার মুখ বাধা থাকায় সেখান থেকে কোনো আওয়াজই বের হয় না। আর এরপরেই তাকে সারা রাত ওইভাবে ওখানেই তাকে রেখে দেয়। সারা রাত রক্তক্ষরণের ফলে টনি এমনিতেই অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। সকালবেলাতে দেখা যায় কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু ততক্ষণে টনি মারা গেছে। পুলিশ সেখানে চলে আসে। পুলিশ এইবারও টনির গাড়ির ব্যাক সাইডে অনেকগুলো প্রিন্সেস আরোরার স্টিকার দেখতে পায় আর বুঝে যায় টনিকেও খুন করেছে তার এক্স ওয়াইফ শিনা। এদিকে জিওন
সিওনের আচরণে পরিবর্তন দেখে, অস্বাভাবিকতা দেখে। সে বুঝতে পারে নিশ্চয়ই সিওন খুনির ব্যাপারে কিছু না কিছু জানে, আর সে হয়তোবা কিছু লুকাচ্ছে। আর এই জন্য জিওন সিওনকে জোর দেয় সে যদি এই খুনগুলোর ব্যাপারে কিছু জানে সে যেন জিওনকে জানায়। অবশেষে সিওন মুখ খোলে আর বলে এই সবগুলো খুনের পেছনে রয়েছে তার এক্স স্ত্রী শিনা। কিন্তু শিনা এই খুনগুলো কেন করছে সেটা সে জিওনকে বলে না। সিওন ইমোশনাল হয়ে যায়। জিওনের কাছেই তার রেজিগনেশন লেটার দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে শিনাকে দেখা যায় লয়ার কিমের সাথে দেখা করতে, এবং তাদের এর আগেও কয়েকবার দেখা হয়েছে। শিনা তার সৌন্দর্য ব্যবহার করে ধীরে ধীরে কিমের কাছে আসতে শুরু করে। এদিকে ইতিমধ্যে জিউন পুলিশ ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছে এই সবগুলো খুনের পেছনে রয়েছে শিনা। তখন তারা শিনাকে নিয়ে একটা মিটিং করে। সেখানে তারা ভাবতে থাকে শিনার লাইফে একটা ট্র্যাজেডি হয়েছে, তার ছোট্ট একটা মেয়ে মুন মারা গেছে। হয়তোবা সেই খুনগুলো এই ছোট্ট মেয়ে মুনের সাথেই জড়িত, কিন্তু কিভাবে? শিনা এখন পর্যন্ত যে খুনগুলো করেছে তার প্রত্যেকটাই ছিল আলাদা আলাদা ভাবে। প্রথম খুনটা সে সরু একটা রড দিয়ে করেছে, দ্বিতীয় খুনটা ফেস প্লাস্টার দিয়ে, তৃতীয় খুনটা করেছে পয়জন দিয়ে, চতুর্থ খুন করেছে পলিব্যাগ দিয়ে, আর পঞ্চম খুনটা করেছে কেচি দিয়ে। কিন্তু তারা কোনোভাবেই খুঁজে বের করতে পারছে না মনের মৃত্যুর সাথে এদের কি সম্পর্ক। একটা সময় পুলিশ চিফ বুঝতে পারে শিনা এই মার্ডারগুলো প্রতিশোধ নেয়ার জন্যই করেছে, কারণ ইতোমধ্যে তারা শিনার একটা কেস ফাইল পেয়ে গেছে, যেখানে কয়েক বছর আগে শিনার ছোট মেয়ে মুনকে তার বার্থডেতেই কিডন্যাপ করা হয় এবং তাকে রেপ করে মেরে ফেলা হয়, আর এরপরে খোলা একটা মাঠে তার লাশটা ফেলে দেয়। পুলিশ সেই খুনিকে অ্যারেস্ট করেছিল, কিন্তু সেই খুনির লয়ার কিম তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে শাস্তি থেকে বাঁচিয়ে দেয় এবং তাকে মানসিক হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। ডিটেকটিভ জয় পুলিশ কমিশনারকে আরও জানায় এই শিনার এক্স হাজব্যান্ড হচ্ছে রিটায়ার্ড পুলিশ অফিসার সিওন। তখন পুলিশ কমিশনার ধরে নেয় সিওনেরও এই মার্ডারগুলোর সাথে কোনো না কোনো সম্পর্ক রয়েছে, আর এই জন্য সিওনকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়। জিউন চলে যায় সিওনকে অ্যারেস্ট করতে। এদিকে সিওন এখনও সেই কেসগুলো তদন্ত করছে যে এরপরে শিনা কাকে মারবে। সে তার ইনভেস্টিগেশনে বের করে ফেলে শিনা হয়তোবা এর পরের মার্ডারটা লয়ার কিমকে করবে। একটু পরেই সে দেখতে পায় শিনা তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে, আর সেখানে শিনা বলেছে সিউন যদি তাকে ধরতে চায় সিউন যেন নিজে তাকে খুঁজে বের করে। এদিকে শিনা লয়ার কিমের সাথে তার বাসায় চলে যায়। এদিকে জিউন যখন শিউনকে ধরতে যায় সিউন বলে সেও শিনাকে ধরার জন্যই যাচ্ছে, সে এই মার্ডারগুলোর সাথে জড়িত নয়। এরপরে সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় শিনা আর কিম একসাথে বসে ভিডিও গেম খেলছিল, আর এরপরে তারা কিছুক্ষণ কথা বলে। অন্যদিকে দেখা যায় শিওন শিনার নাম্বারটা ট্র্যাক করার জন্য কন্ট্রোল রুমে কল করে, কিন্তু সেখান থেকে বলা হয় যেহেতু সিওন এখন আর একজন পুলিশ অফিসার নয় তাই তার রিকোয়েস্ট তারা রাখতে পারবে না। এতে রেগে যায় সিওন। এদিকে সিওন কিমকে সাবধান করার জন্য তার মোবাইলে কল করে, কিন্তু ওই সময়টা কিমের মোবাইলটা শিনার কাছে ছিল, আর কিম চলে গিয়েছিল মদের বোতল আনার জন্য, যার ফলে শিনা সেই কলটা রিসিভ করে। সিওন বুঝতে পারে কিমকে মারার জন্য শিনা তার কাছে পৌঁছে গেছে। সে শিনাকে বলে তুমি এভাবে অন্যায় কাজ নিজের হাতে তুলে নিও না, কিন্তু শিনার তাতে কোনো কিছুই যায় আসে না। সে তার কোনো কথা গুরুত্ব না দিয়েই কলটা কেটে দেয়। কিম সেখানে চলে আসার পরে তারা আবারও মদ খেতে শুরু করে। অন্যদিকে শিনা বুঝতে পেরে গিয়েছিল সিউন এখানে যে কোনো মুহূর্তে চলে আসবে, তার হাতে বেশি সময় নেই। অন্যদিকে কিমকে মারার জন্য যে অস্ত্রটা সে এনেছিল সেটা তার সাইড ব্যাগে, কিন্তু সেটা সেখান থেকে অনেকটা দূরে ছিল। এরপরে কিম শিনাকে নিয়ে যেয়ে আবারও ভিডিও গেম খেলতে শুরু করে, আর এই সুযোগ পেয়ে সেখানে কিমের মাথায় আঘাত করে বসে শিনা, কিন্তু সেই আঘাতে তেমন একটা আহত হয় না কিম। কিম উল্টো শিনাকে মারতে শুরু করে, আর দুজনের সেখানে ধস্তাধস্তি মারামারি শুরু হয়। শিনা কোনোভাবেই কিমের সাথে পেরে উঠছিল না, সে তাকে অনেকটা মেরে আহত করে ফেলে। এদিকে কিম পুলিশকে যখনই কল করতে যাবে শিনা অনেক কষ্টে উঠে একটা মদের বোতল তার মাথায় ভেঙে দেয়। এদিকে সিউন পুলিশকে খবর দিয়ে দিয়েছে, যার ফলে পুলিশের একটা টিম চলে যায় কিমকে বাঁচানোর জন্য। এদিকে সিউন দেখা যায় কিমের অ্যাপার্টমেন্টে সবার আগে পৌঁছে যায়। এদিকে শিনা কিমকে একটা রানিং চেয়ারের সাথে বেঁধে সেটার ওপরে একটা কাভার দিয়ে দেয়, আর কিমকে ওই অবস্থায় বেঁধে নিয়ে লিফটে করে সে নিচে চলে আসে, আর সবার চোখের আড়ালে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে পুলিশ এতক্ষণে কিমের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছে। সেখানে তারা শুধুমাত্র সিউনকে দেখতে পায় আর জিজ্ঞেস করে কিম আর শিনা কোথায়। সিউন বলে সে এখানে আসার আগেই শিনা তাকে নিয়ে অন্য কোথাও চলে গেছে। শিনা এরপরে সিউনকে কল করে আর বলে যতই চেষ্টা করো আমাকে থামাতে পারবে না। সিউন বলে তুমি আইন নিজের হাতে তুলে দিও না, ওরা যদি দোষ করে থাকে তাহলে ওরা শাস্তি পাবে।
সিনা বলে ওরা দোষ করেছিল, কিন্তু আইন ওদের শাস্তি দিতে পারেনি, বরং ওরা খোলা আকাশের নিচে ক্রাইম করার পরেও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল। আর তুমি আমাকে এসব বলছো, তোমার একটুও লজ্জা হয় না? মন তো তোমারও মেয়ে ছিল। ওরা আমাদের ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে নির্মমভাবে মেরে ফেলেছে, তারপরে কোর্টে সেই কেসটাকে মিথ্যা বানিয়ে দিয়েছে। আর তুমি আমাকে সেই অপরাধীকে ছেড়ে দিতে বলছো? সেখানে ডিটেকটিভ চই এবং সিওন দুজনে মিলে সিনাকে বোঝাতে থাকে। অন্যদিকে কন্ট্রোল রুম থেকে সিনার মোবাইলটা ট্র্যাক করতে থাকে। অবশেষে কিম বুঝতে পারে তার কি অপরাধ, কেন সিনা তাকে মারতে চাইছে। অন্যদিকে সিনা তার ছোট্ট মেয়ে মনের কথা মনে করে তাদের মেমোরিগুলো মনে করতে থাকে, যেখানে তাদের দুজনের খুব সুন্দর একটা জীবন ছিল, কিন্তু কিছু নরপিশাচের জন্য সেই জীবনটা তছনছ হয়ে গেছে। সিনা কিমকে বলে যে আমার মেয়ের সাথে এমন অন্যায় করেছে, সে হসপিটালে আরামে থাকবে, এটা কি মানায়? এদিকে একটা সময় পুলিশ সিনার এক্সাক্ট লোকেশনটা তারা পেয়ে যায় আর সেখানে চলে আসে, কিন্তু সিনা ইতোমধ্যে একটা ক্রেনের ভেতরে কিমকে ঝুলিয়ে রেখেছিল। মিডিয়াও সেখানে চলে এসেছিল। সিনা আসলে চাইছিল মিডিয়ার সামনে সবার সামনে কিমকে শাস্তি দিতে। মিডিয়ার সামনে সিনা বলতে শুরু করে কয়েকজন নরপিচার তার ছোট্ট সুন্দর একটা মেয়েকে মেরে রেপ করে এই ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছিল, কিন্তু আইন শুধু প্রমাণের উপরে চলে, যার ফলে সেই অপরাধীরা পার পেয়ে গিয়েছিল। আর একজন মা কি পেল? তার মেয়ের দুর্বিষহ মৃত্যু আর সেই দুর্বিষহ স্মৃতি, যেটা তাকে আজও বয়ে বেড়াতে হচ্ছে। আর এই জন্য সেই মা ঠিক করেছে তার নিজের হাতে গড়া আইন দিয়ে তার মেয়ের হত্যাকারীদের এবং তার সাথে জড়িত থাকা সবার শাস্তি সে দেবে। আর এই শাস্তি শুধু সে না, তার মেয়ে মুন অর্থাৎ প্রিন্সেস আরোরা দিচ্ছে। ধীরে ধীরে সিনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে তার মেয়ে মুনের কণ্ঠে কথা বলতে শুরু করে। এদিকে সিওন সিনার সাথে কথা বলে তাকে থামিয়ে রাখে। এই সময়টাতে সোয়াট টিম সেখানে পৌঁছে যায় আর কিমকে কিছু করার আগেই সিনাকে অ্যারেস্ট করে ফেলে। কিমকেও পুলিশ উদ্ধার করে নেয়। এদিকে মিডিয়া এবং বাকি সবাই জেনে গিয়েছিল সিনার মেয়ের মৃত্যুটা কতটা দুর্বিষহ ছিল। জিউনের কষ্ট হচ্ছিল সিনাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু তার কিছুই করার ছিল না। অন্যদিকে সিনার এই ময়লার ভাগাড়টা দেখার পরে তার মনে পড়ে যায় কিভাবে মুনের লাশটা এই ময়লার ভাগাড়ে ফেলে রেখে গিয়েছিল সেই নরপিচাস। এরপরেই দেখানো হয় সেই দিন আসলে মুনের সাথে কি হয়েছিল। সিনা মুনকে তার স্কুল থেকে রিসিভ করে। তখনই মুন তার বান্ধবীর সাথে সিনাকে পরিচয় করিয়ে দেয়। এই ছোট্ট মেয়েটা ছিল শপিং মলে দেখানো সৎমায়ের সাথে সেই ছোট্ট মেয়েটা। মুন তার মাকে বলে তার ফ্রেন্ডকে তার সৎমা অনেক বেশি টর্চার করে, প্রতিদিন মারধর করে, ওর ফ্রেন্ডের অনেক বেশি কষ্ট হয়, মেয়েটা কান্না করে। মনের ইচ্ছে হচ্ছিল যদি ওর বন্ধুর সৎমা মারা যেত তাহলে ও অনেক খুশি হতো। আর এই মহিলাই ছিল সেই মহিলা যাকে সিনা শপিং মলে মেরে ফেলেছিল। ঘটনার দিন মুনের বার্থডে ছিল। সিনা মুনকে স্কুল থেকে রিসিভ করে বাসায় না নিয়ে গিয়ে ডোনার বুটিক শপে নিয়ে যায়, কারণ সেখান থেকে সিনার একটু কাজ ছিল। সিনা একটু পরেই চলে আসবে, তাই ডোনার বুটিক শপে মুনকে রেখে যায়। সিনা তার কাজ শেষ করে খুব দ্রুত চলে আসতে যাবে, ঠিক ওই সময়টাতে রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে সেই বারবিকিউ হোটেলের মালিক টনির গাড়ির সাথে। যদিও দোষটা টনিরই ছিল, কারণ সে উল্টো পথে ওয়ান ওয়ে রোড দিয়ে আসছিল, কিন্তু সে তার দোষ স্বীকার করে না, বরং উল্টো সিনাকেই সেখানে আটকে রাখে। যেহেতু সে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সে পুলিশ কমপ্লেন করবে এবং ফাইন করবে। যদিও সিনা তাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল সেখান থেকে তাকে কোনোভাবে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু স্বার্থপর টনি কোনো কথাই শোনেনি সিনার সেদিন। এদিকে ওই সময়টাতে ডোনা বারবার কল করে যাচ্ছিল সিনাকে তাড়াতাড়ি আসার জন্য। সিনা তাকে বারবার বলছিল আর একটু সময় অপেক্ষা করার জন্য। ডোনা আসলে তাকে বারবার কল করছিল কারণ তার বয়ফ্রেন্ড পার্ক সেখানে চলে এসেছিল, আর ডোনা আর পার্ক তারা সেখান থেকে যাবে স্পাতে। কিন্তু মনের জন্য তারা সেই শপটা বন্ধ করে যেতে পারছিল না। একটা সময় বিরক্ত হয়ে পার্ক বলে মুনকে দোকানের বাইরে রেখে যাও, ওর মা এসে ওকে নিয়ে যাবে, ও সেখানে অপেক্ষা করবে। কিন্তু তারা একবারও দুজন চিন্তা করেনি ছোট্ট মেয়েটা সেখানে একা বসে বসে কি করবে, তার কত বিপদ হতে পারে। তারা স্বার্থপরের মতো মুনকে দোকান বন্ধ করে বাইরে বসিয়ে রেখে চলে যায়। এদিকে ছোট্ট মেয়ে মুন তার মায়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। অন্যদিকে টনি তখনও সিনাকে আটকে রেখেছিল পুলিশি ঝামেলায়। মুন সেখানে একটা সময় অপেক্ষা করতে করতে ফোন বুথ থেকে তার মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে ফোনটাই নামাতে পারছিল না। একটা সময় বাধ্য হয়ে সে নিজেই চলতে শুরু করে, আর কিছুদূর হেঁটে যাওয়ার পরে সে একটা ট্যাক্সি ক্যাবে ওঠে। আর এই ট্যাক্সি ক্যাবটাই ছিল সেই লোকটা যাকে সিনা শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। মুন ক্যাব দিয়ে যাবার সময় সেই ট্যাক্সি ক্যাব ড্রাইভারের আইডি কার্ড দেখতে পায়, আর বুদ্ধিমতী মুন তার চুইংগামের কাগজের মধ্যে সেই ক্যাব ড্রাইভারের নাম এবং ঠিকানা লিখে রাখে, আর সেই কাগজটা তার ব্যাগের ভেতরে লুকিয়ে রাখে। একটা সময় সেই ক্যাব ড্রাইভার তার সাথে কথা বলে, আর কথা বলে জানতে পারে মুনের কাছে
ক্যাবের ভাড়া নেই। এতে ক্যাব ড্রাইভার প্রচণ্ড রেগে যায়। ছোট্ট মেয়েটার কথা চিন্তা না করে ওই রকম রাতের বেলাতে নির্জন একটা রাস্তায় মুনকে রেখে সে চলে যায়। মুন আবারও হাঁটতে শুরু করে, কিন্তু একটা সময় সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। তার পা ব্যথা হয়ে যায়, সে বসে পড়ে। আর ঠিক ওই সময়টাতে সেই দিক দিয়ে যাচ্ছিল জ্যাকি। জ্যাকি মুনকে একা বসে থাকতে দেখে গাড়ি থামায় আর বলে সে কোথায় যাবে। মুন তাকে তার বাড়ির ঠিকানা বলে। জ্যাকি বলে সে তাকে নামিয়ে দেবে। এই বলে তাকে গাড়িতে উঠিয়ে নেয়। আর এরপরেই সেই নরপিচাস জ্যাকি ছোট্ট মেয়ে মুনকে রেপ করে আর তাকে মেরে ফেলে সেই ময়লার ভাগাড়ে তাকে ফেলে রাখে। কথাগুলো কল্পনা করতেই সিনা চিৎকার করে ওঠে আর মুনকে বলে, যেও না, ওর সাথে তুমি যেও না। অন্যদিকে পুলিশ বুঝতে পারে সিনার মানসিক ভারসাম্য একেবারেই ঠিক নেই। এদিকে সিনাকে যখন আদালতে নেওয়া হয়, সিনা তার মেয়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি, আর যার ফলে সে একের পর এক মানুষদের খুন করে গেছে। আসলে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে, যার ফলে তাকে পাগল ঘোষণা করা হয়। আর সেই ভিত্তিতেই সিনাকে জেলে না পাঠিয়ে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। নিউজটা দেখতে পায় সিউন। সিউন দেখা করতে আসে সিনার সাথে আর বলে, তুমি কেন এগুলো করতে গিয়েছিলে? আমরা চাইলেই দুজনে প্রমাণ বের করে পুলিশের কাছে দিতে পারতাম, পুলিশরা তাদের শাস্তি দিত। সিনা বলতে থাকে, টনি, ডোনা, পার্ক আর সেই ক্যাব ড্রাইভার, ওরা যেগুলো করেছে সেগুলোর বিচার কখনো আইনা হয় না, কিন্তু ওরা প্রত্যেকের সমানভাবে মনের মৃত্যুর জন্য দায়ী। আর আমি ওদেরকে শাস্তি দিয়েছি, এটা নিয়ে আমার মধ্যে কোনো দুঃখ নেই। আমি মা হিসেবে আমার কাজটা করেছি, কিন্তু এই কাজগুলো তোমার করা উচিত ছিল। তুমি ওর বাবা। মুনকে যারা মেরেছে, তুমি পুলিশ হয়ে তাদের কি করতে পেরেছ? তুমি তো নিজের পরিবারের দায়িত্বটাই ঠিকমতো পালন করতে পারোনি, সেখানে আবার তুমি পাদ্রী হয়ে মানুষকে কিভাবে শুধরাবে? আগে তুমি নিজে শেখো কিভাবে পরিবারের দায়িত্ব পালন করতে হয়। সিনার কথাগুলো সিওনের অনেক খারাপ লাগে। সিওন এরপরে সিনাকে বলে সে পাদ্রী হওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে দিয়েছে, বাকি জীবনটা সে এমনিতেই কাটাবে। আর সিনাকে সে একটি বাইবেল দেয় আর বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছ, আর এই বাইবেলটা রাখো, এটা তোমার কাজে আসবে। বাইবেলটা নিয়ে সিনা সেখান থেকে চলে যায়। রাতের বেলা গোপনে সিনা সেই বাইবেলটা পড়তে শুরু করে। পড়ার পরিবর্তে সে সেখানে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। সে আসলে শিউনের কথার মানে বুঝতে পেরেছিল, আর কিছু একটা খুঁজে পেয়েই তার মুখের এক কোণে হাসি ফুটে ওঠে। পরদিন সব পেশেন্টরা যখন একসাথে বসে ফ্রি অ্যাক্টিভিটি করছিল, সেখানেই জ্যাকির সাথে দেখা করে সিনা। আসলে মুনের মৃত্যুর জন্য পুলিশ যখন জ্যাকিকে অ্যারেস্ট করে, তখন কিম তাকে পাগল বলে প্রমাণ করে দেয়, আর আদালত থেকে জ্যাকিকেও ঠিক একই মানসিক হসপিটালে পাঠিয়ে দেয়। আর তখনই বোঝা যায় কিমকে না মেরে পুলিশের হাতে ধরা পড়াটাও সিনার একটা প্ল্যান ছিল। আর সে পাগল নয়, বরং পাগলের অভিনয় করছিল, যাতে তাকেও ঠিক একই রকমভাবে মানসিক হসপিটালে পাঠানো হয়। সে জ্যাকিকে নাম ধরে ডাকে আর বলে, সবাই জানলেও আমি জানি তুমি পাগল নও, শুধুমাত্র পাগল হওয়ার অভিনয় করছো। পুলিশের হাত থেকে বাঁচার জন্য, শাস্তির হাত থেকে বাঁচার জন্য। তুমি সবার হাত থেকে বাঁচতে পারলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি মুনের মা। জ্যাকি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, আর ধরা পড়ার ভয়ে তার মুখটা শুকিয়ে যায়। সে কিছু বলার আগেই সিনা তার হাতে থাকা ব্লেডটা দিয়ে জ্যাকির গলায় আঘাত করে বসে, যার ফলে সেখান থেকে দ্রুত রক্তক্ষরণ হয়। জ্যাকি সেখানেই মারা যায়। বাকি সব মানসিক রোগীরা সেটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু কেউ চিৎকার করছিল না, যার ফলে জ্যাকি সেখানেই মারা যায়। অন্যদিকে সেখানকার স্টাফরা কিছুক্ষণ পরে জ্যাকির এই অবস্থা দেখে। এদিকে সিনা জ্যাকি যেখানে মারা গিয়েছিল সেই টেবিলের উপরেই প্রিন্সেস আরোরার স্টিকার লাগিয়ে দেয়, আর এরপরে তার হাতে থাকা সেই ব্লেডটা দিয়ে সে নিজের গলায়ও আঘাত করে বসে। সেখানে সিনাও মারা যায়, কিন্তু তার প্রতিশোধ এখনও শেষ হয়নি, কারণ সেই অ্যাডভোকেট কিম এখনও বেঁচে আছে। তাহলে এখন কি হবে? এদিকে কিমকে দেখা যায় যে তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল, আর সে আবারও একই রকম কাজগুলো করছিল। কিম বিদেশে গিয়েছিল, সেখান থেকে ফিরে আসে কিম, আর এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই দেখা যায় অন্য একটা গাড়ি কিমের গাড়িটাকে ফলো করছিল, আর কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় সেই গাড়িটা আর কারো নয়, সিওনের। এছাড়া কিমের গাড়ির চাকার ভেতরে দেখা যায় সেই প্রিন্সেস আরোরার স্টিকার লাগানো, অর্থাৎ কিমকে এবার শাস্তি দিবে সিউন। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে মানসিক হাসপাতালে যখন সিনার সাথে সিউন দেখা করতে গিয়েছিল, সিনা তাকে ওইসব কথাগুলো বলার পরে সিউন সিনাকে বলে মুনের বাবা হিসেবে সে দায়িত্ব পালন করেনি, আর সে চাইছিল সেও মুনের হত্যাকারীদের শাস্তি দেওয়ার জন্য, আর তাই সে সব প্ল্যান ঠিক করে এসেছে। সিউন সিনাকে বলে মেন্টাল হসপিটালে থাকা জ্যাকিকে সে শাস্তি দেবে, আর বাইরে ঘুরতে থাকা কিমকে সিউন দেবে। যার ফলে সিনা যখন জ্যাকিকে মেরে ফেলে তার প্রতিশোধ পূর্ণ হয়ে যায়, কারণ সে জানত সিউন কিমকে মেরে ফেলবে। সে তার এই জীবনটা রাখতে চাইছিল না।
কারণ সে নিজেকে মা হিসেবে ব্যর্থ মনে করেছিল, তাই নিজে সুইসাইড করে সে মনের কাছে চলে গিয়েছিল। অন্যদিকে সিউন নিজের ভুল বুঝতে পেরে শেষমেশ সেই কিম, যে একজন অপরাধীকে ইচ্ছে করে পাগল সাজিয়ে তাকে শাস্তি থেকে মুক্তি করে দিয়েছিল, তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আশা করি মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। মুভিটি কেমন লেগেছে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।